মাতা কি। সবাই হাঁপিয়ে গেল নাকি? ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। We want, we want, I want, you want. দফা এক দাবি এক, দফা এক দাবি এক। বন্ধুগণ, আজকের এই শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন, শিলিগুড়ি সাংগঠনিক জেলা, সেই জেলার আমাদের প্রথমে বিক্ষোভ মিছিল, ঝাঁটা মিছিল এবং সেই মিছিলে এবং তারপরে সভা, সেখানে উপস্থিত আমাদের রাষ্ট্রীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা দার্জিলিং লোকসভা কেন্দ্রের জনপ্রিয়তম সাংসদ মাননীয় রাজু বিষ্টা আজকে আমাদের এই মঞ্চে আছেন। উপস্থিত আমাদের সম্মানীয় জেলা সভাপতি অরুণ মন্ডল মহাশয়, দুজনকে একসাথে হাততালি দিয়ে সবাই মিলে স্বাগত জানাবেন আমাদের জেলা সভাপতি এবং জেলার সাংসদকে। বন্ধুগণ, আমরা প্রতিটি জেলায় এরকম বিক্ষোভ মিছিল করছি। কেন বিক্ষোভ মিছিল করছি? কারণ 9 তারিখে আগস্ট মাসে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। এই ভয়ঙ্কর ঘটনা গোটা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে। কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতে কোনো না কোনো মহিলা আছে, কোনো না কোনো মেয়ে আছে। এমনকি আমি নিজেও 2 জন মেয়ের বাবা। 9 তারিখের ঘটনা ঘটার পর থেকে প্রত্যেকটি মেয়ের বাবা এবং মা সন্ধ্যেবেলায় যখন তার মেয়ে বাড়ি থেকে বেরোয় টিউশন পড়তে অথবা স্কুলে যায়, বুকের ভেতরে হার্টবিটটা কয়েক গুণ বেড়ে যায়, অপেক্ষা করে কখন আমার মেয়ে বাড়িতে ফিরবে। কেন অপেক্ষা করে? কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বকালে আমরা অদ্ভুত নিদর্শন দেখলাম। যখন হ্যালির ধূমকেতু বেশ কয়েক বছর পর পর আসে, সেই ধরনের ঘটনা ঘটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে। সরকারি জায়গায় সরকারি ডিউটি করা অবস্থায় একজন মহিলা ডাক্তার, পড়াশুনো জানা শিক্ষিতা মহিলা কলকাতার বুকে সরকারি প্রেমিসেসের মধ্যে ধর্ষিতা হলেন এবং তারপরে তাকে মার্ডার করা হলো। আজকে কলকাতার কেন্দ্রবিন্দুতে যদি একজন শিক্ষিতা মহিলার সাথে এই ঘটনা ঘটতে পারে, বন্ধুগণ, তাহলে মনে করুন কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে, না হয় 500 কিলোমিটার দূরে কুচবিহারে গিয়ে একজন সাধারণ মহিলার সাথে কি ঘটতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যটাকে আবর্জনায় পরিণত করেছেন, তাই বিজেপিকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হয়েছে। মার ঝাড়ু মার, ঝাড়ু মার বলে আমরা টিএমসিকে ছেটিয়ে এই রাজ্য থেকে বিদায় করব। টিএমসিকে যদি ঝাঁটা দিয়ে আমরা বিদায় করতে না পারি, তাহলে আগামী দিনে আগামী প্রজন্ম এখানে শান্তিতে থাকতে পারবে না। আমরা অবাক হয়ে গেলাম 9 তারিখে যখন এই ঘটনা ঘটলো। মেয়ের মা বাবা, আমি দুবার সেই মেয়ের বাড়িতে গেছি, ডাক্তার ম্যাডামের বাড়িতে গেছি, তাকে রেপ আর মার্ডার করা হলো। মা বাবা কাঁদছে, একমাত্র সন্তান, দ্বিতীয় কোনো সন্তান নেই। বাবা জামা কাপড় তৈরির কাজ করে, টেলারিং এর কাজ করে। হাত ধরে বলছে, দাদা অনেক স্বপ্ন নিয়ে মেয়েটাকে মানুষ করেছিলাম। কয়েক মাস পরে বিয়ে ছিল ছোটবেলার এক বন্ধুর সাথে, পাড়ার পাশেই বাড়ি। আমার মেয়ের সব স্বপ্ন চুরমার হয়ে গেল। মেয়ে ডাক্তারি পাস করার পর থেকে নিজে বাড়িতে দুর্গাপুজো করত। দুর্গাপুজোর প্রিপারেশন চলছিল। যখন মেয়ের মা অপেক্ষা করছিল দুশ্চিন্তায়, রাত্রিবেলা আমার মেয়েটা নাইট ডিউটি করতে গেছে, হঠাৎ একটা ফোন বাজলো। বলছি আরজি কর হসপিটাল থেকে বলছি, বলুন। মেয়ের মার গলা শুকিয়ে গেল, কেন আরজি কর থেকে ফোন এলো? বলছেন আপনার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আপনারা আরজি কর হসপিটালে আসুন। একমাত্র সন্তান, আরে একমাত্র হোক দুমাত্র হোক, সন্তান মানে সন্তান। মা বাবা গাড়ি নিয়ে দৌড়লেন। রাস্তায় যেতে যেতে দ্বিতীয় ফোন, আপনার মেয়ে সেন্সলেস হয়ে গেছে, আপনার মেয়েকে আমরা আরজি কর হসপিটালে ভর্তি করেছি। মা বাবার টেনশন আরো বেড়ে গেল, গাড়ি আরো স্পিডে দৌড়তে শুরু করলো আরজি কর হসপিটালের দিকে। যেতে যেতে তৃতীয় ফোন, ভাবুন একই ঘটনা। 3 নাম্বার ফোন চলে এলো। ফোন এসে কি বলছে? আপনার মেয়ে সুসাইড করেছে, তাড়াতাড়ি আসুন, সে মারা গেছে। মা গাড়িতে কাঁদছে, বাবা হাউমাউ করে কাঁদছে। হসপিটালে পৌঁছে গেছে, কোথায় আমার মেয়ে, একবার মুখটা দেখতে দাও মেয়ের। 3 ঘন্টা, 2 মিনিট নয়, 3 মিনিট নয়,
3 ঘন্টা অপেক্ষায় বসে থাকলো। মা আর বাবা কাঁদছে কাঁদছে, মেয়ের মুখটা একবার দেখতে দাও। আরজি কলের প্রিন্সিপাল মমতা ব্যানার্জির কোলে বসে থাকা সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ, তিনি বলছেন না, মেয়ের মুখ দেখা যাবে না, দেখতে দেয়া যাবে না মেয়ের মুখ। মা বাবা বাইরে বসে আছে, ঘরের মধ্যে একের পর এক ডাক্তার ঢুকছে, কেউ ফরেনসিক সার্জন সেজে ঢুকছে, কেউ ঢুকছে ফরেনসিক এক্সপার্ট হয়ে, পুলিশ ঢুকছে, ঘুরে বেড়াচ্ছে, গরু যেভাবে মাঠে চড়ে সেইভাবে ঘুরে বেড়াচ্ছে যেখানে মেয়েটার দেহ পড়ে আছে। শুধু মা বাবাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মা বাবাকে আটকে রাখা হলো, ঢুকতে দেওয়া হলো না। 3 ঘন্টা পর সব যখন সাজানো হয়ে গেল, সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল, তখন মা বাবাকে ঢুকতে দেওয়া হলো মেয়ের মুখ দেখার জন্য। বডি নিয়ে তাড়াতাড়ি চলে আসা হলো বাড়িতে। মা বাবা দেখা ঠিক মতো দেখার আগে বডি নিয়ে কম্পিটিশন, কে আগে জ্বালাবে বডি। 2টো মৃতদেহ শ্মশানে পড়েছিল, তাদেরকে টপকে 3য় নাম্বার মৃতদেহকে ঢুকিয়ে দেওয়া হলো চুল্লির মধ্যে। পরে আমি জানতে পারলাম একটা মৃতদেহ নাকি ভেতরে ছিল, সেটাকে বের করে নিয়েছে, এই মৃতদেহটাকে ঢোকানো হচ্ছে। কেন? কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক সবাই ভাবছে যে দিদির চটিটা কে চাটতে পারে। পুলিশ চাটছে, নেতা চাটছে, চেটে চেটে দিদির হাওয়াই চটি সাদা পরিষ্কার করে দিচ্ছে। চাটো, যত পারো চাটো, সবাই চেটে যাচ্ছে। মেয়েটার মুখের দিকে, মেয়েটার মা বাবার মুখের দিকে কেউ তাকালো না। আরে পুলিশ, দলদাস পুলিশ, যার মাথায় ছিল সিপি বিনীত গোয়েল, ভাবুন আমাদের নগরপাল ক্যামেরার সামনে এসে কি বলছেন, মেয়ের দেহ দেখে গম্ভীর মুখ, গুরু গম্ভীর মুখে বললেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি, মানে বাইরে কোনো আঘাতের চিহ্ন নেই দেহে, তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন। পরে যখন পোস্টমর্টম হলো, পুরনো খানা দাগ পাওয়া গেল দেহে, পোস্টমর্টম বলছে পশ্চিমবঙ্গ সরকারের পোস্টমর্টম, আরজি করে করা পোস্টমর্টম বলছে। আরে যে সিপি 15টা ক্ষত দেখতে পায় না দেহে, সেই সিপিকে আর সিপির পদে বসে থাকার দরকার নেই, ওকে পিসির কোলে বসে থাকতে বলুন, সেইটা মানাবে, সিপির পদে বসে থাকার কোনো দরকার নেই। আজকে ভাবতে অবাক লাগে, কলকাতা পুলিশ তাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো। তার সামনে ডাক্তারবাবুরা গিয়ে ধর্ণা দিচ্ছে, ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছে সিপিকে অপসারণ করতে হবে। সিপি নিজের হাতেই নিজের রেজিগনেশনের ডিমান্ড নিলেন, আর সঙ্গে একটা সিট দ্বারা নিলেন, মেরুদণ্ড নিলেন। কারণ মেরুদণ্ড তো নেই, মেরুদণ্ড কালীঘাটে বিক্রি করে এসেছিলেন আমাদের পুলিশ অফিসাররা, এবং কালীঘাটে তাদের মেরুদণ্ড ভাড়া দেওয়া থাকে, নিজেদের কাছে নিজের মেরুদণ্ড থাকে না, কালীঘাটে ভাড়া দেওয়া থাকে। ডাক্তারবাবুরা সেখানে দাঁড়িয়ে কলকাতার সিপি আমাদের মহান নগরপাল, তার বিরুদ্ধে স্লোগান তুললেন, ভোর হলো দৌড় খোলো, বিনীত গোয়েল ওঠরে, দাঁড়িয়ে আছে হাওয়াই চটি একটু করে চাটরে। ডাক্তারবাবুরা স্লোগান দিচ্ছেন কার বিপক্ষে? কলকাতার সিপির বিপক্ষে, যে সিপিকে আমরা সম্মানের চোখে দেখতাম, যে কলকাতা পুলিশকে আমরা সম্মানের চোখে দেখতাম। মাননীয় মুখ্যমন্ত্রী তাও ভূক্ষেপ নেই, উনি বললেন ওদের ডিমান্ড মেনে আমরা সরাবো সিপিকে। সিপিএকে সরিয়ে, এর থেকে তো বড় পদ কিছু নেই, তাই আমরা তাকে এসটিএফ এর প্রধান করে দিচ্ছি। এসটিএফ এ সরালেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে এদের শাস্তি দেবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি শাস্তি দেয় তাহলে সমস্ত তথ্য ফাঁস হয়ে যাবে।